দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। গ্যালারি কায়ার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক ৩৫ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোর সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত ৮টা ২০ মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় শাহজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। কোনো উল্টাপাল্টা হবে না তো, তাইলে এই কথাই থাকলো। রাইট, কথা ওইটাই থাকলো। আব্বা যেটা বলতেছে এটা একদম ঠিক। এইভাবে চললে আর কোনো সমস্যা নাই। তুই এখানে কি করিস? আমি তোমার কথা শুনি আব্বা, পানি পিপাসা লাগছে তো এই জন্য বাইরেছি। ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার বাবা। কি সাংঘাতিক! তুই কি শুনছিস? রাত ৯টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। আমার সব কিছুই আমার দুই নয়নের মনি তুই, দামি হীরার খনি তুই, তোরে আমি কই যে থুই তুই আমার সব কিছুই, তোর সুখে হাসি তোর দুঃখে ভাসি, তোরে এত ভালোবাসি। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে মুস্তাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোর সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর সাবেক অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ এবং বর্তমানে বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক ডক্টর নূর মোহাম্মদ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুভ দুপুর, কেমন আছেন? আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ। ভালো আছি, ধন্যবাদ। আপনি আসলে অনেক দিন ধরে কাজ করছেন পিএসটিসির সাথে এবং প্রায় দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ার আপনার এর সাথে, এবং এই পিএসটিসি কিন্তু প্রায় যেটা আমরা জানি যে ৩৫ লক্ষেরও বেশি মানুষের জন্য কাজ করেছে এবং আপনাদের অনেকগুলো ক্লিনিক রয়েছে, প্রায় ৩৩টার মতো।
আপনাদের প্রায় অনেকগুলো অফিস রয়েছে। সো আমি শুরুতেই জানতে চাই যে এই প্রতিষ্ঠানটা যে এত কাজ করছে, প্রায় 35 লক্ষ লোককে সার্ভ করেছে, সো আপনাদের এই অফিস বা আপনাদের কাজ সম্পর্কে শুরুতে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি যে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এই গত 4 জুলাই 46 বছর অতিক্রম করলো, 47 বছরে পদার্পণ করেছে। কাজেই বহুদিন যাবৎ পপুলেশন নিয়ে কাজ করছে। আর আমি এই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছি গত 9.5 বছর ধরে। আচ্ছা, পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার বেসিক্যালি 5টা থিমেটিক এরিয়া নিয়ে কাজ করে। প্রথমটা হলো জনসংখ্যা, স্বাস্থ্য এবং পুষ্টি। দ্বিতীয়টা হলো যে ইউথ অ্যান্ড অ্যাডালসেন্ট ডেভেলপমেন্ট, মানে কৈশোর এবং যুব উন্নয়ন। দেন থার্ড ওয়ান ইজ জেন্ডার অ্যান্ড গভর্নেন্স। ফোর্থ ওয়ান ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাডাপ্টেশন, এবং ফাইনালি স্কিলস এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই 5টা থিমেটিক এরিয়াতে আমরা জনসংখ্যার মানে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এখন আপনার প্রশ্ন হলো যে আমরা কিভাবে এই কাজটি করছি। সেটি হলো এই যে বললাম 5টা থিমেটিক এরিয়ায় আমরা মূল যে আমাদের সবচেয়ে বড় যে থিমেটিক এরিয়া সেটা হলো পপুলেশন হেলথ অ্যান্ড নিউট্রিশন। এই থিমেটিক এরিয়াতে আমরা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি এবং আমাদের, আপনি যথার্থই বলেছেন, আমাদের সারা বাংলাদেশে 30টার অধিক ক্লিনিক রয়েছে। এটাকে আমরা বলি, এটা ক্লিনিকের বিভিন্ন রকম ধরন আছে, যেমন প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। দেন হলো আমরা স্ট্যাটিক যে ক্লিনিকটা, বিশেষ করে আমাদের কিছু রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার আছে, কম্প্রিহেন্সিভ রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার, যেটা অনেক সময় মাতৃসদন নামেও পরিচিত। সো আমরা সারা বাংলাদেশে এই সমস্ত এই ক্লিনিকগুলো আমরা জনগণের দোরগোড়ায় প্রতিষ্ঠা করতে চেষ্টা করি, যে জনগণের দোরগোড়ায় দ্রুত এই সুবিধাগুলো পায়। এবং আরেকটি হলো যে ডেফিনেটলি আমরা আমাদের দাতা সংস্থার সহায়তা নিয়ে কাজ করে যাচ্ছি। তো আমরা যেটা করি যে স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে মানুষদেরকে মানে সেবা দিয়ে যাচ্ছি। এবং এই যে প্রাইমারি হেলথ কেয়ারের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো তো আছেই, এবং আমাদের এখানে বিশেষ করে মাতৃসদনগুলোতে মানে 24/7 সেবা দেওয়া হচ্ছে। তার মানে 24 ঘন্টা খোলা আছে, সপ্তাহে 7 দিন খোলা আছে। তো এখানে হাইয়েস্ট যে সেবাটা পেতে পারে যে একজন যদি মা গর্ভবতী মা আসেন, তিনি এখানে ডেলিভারি করাতে পারবেন। এবং ডেলিভারি যদি আমরা চেষ্টা করি, ডেফিনেটলি উই আর ইন ফেভার অফ মানে নর্মাল ডেলিভারি। সো আমরা চেষ্টা করি যখন কোনো কমপ্লিকেশন দেখা দেয় তখনই আমরা সিজারিয়ান সেকশনে যাই। তো জাস্ট একটা উদাহরণ বলতে চাচ্ছি যে সিজারিয়ান সেকশনে যদি কাজ যেতেই হয় বাধ্য, মানে তখন এটা মানে আমাদের চিকিৎসকরা এটা ডিসিশন নেয়। সো আমাদের একটা প্যাকেজ আছে যে 3 দিনের প্যাকেজ, এবং এখানে থাকা মানে আমাদের বোর্ডিং সুবিধা সহ মাত্র 16 থেকে 17,000 টাকা খরচ হয়। সো এটা জাস্ট আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি এটা আপনি যখনই অন্য প্রাইভেট ক্লিনিকে যাবেন, ইভেন যে আমাদের সরকারি হাসপাতালে তো সেবা সম্পূর্ণ ফ্রি, কিন্তু তারপরে যে আনুষঙ্গিক খরচপাতি এর চেয়ে বেশি হয়, এর থেকে বেশি হয়। সো এই ধরনের সেবাগুলো আমরা দিচ্ছি। এছাড়া মা সাথে সাথে শিশুর স্বাস্থ্যের যত্ন, তার যেমন টিকাদান কর্মসূচি আছে আমাদের, আমাদের কৈশোর স্বাস্থ্য সেবা আছে, মানে ছেলে মেয়েরা এই যে সময় বেড়ে ওঠে তাদের জন্য কাউন্সিলিং সেবা আছে। বয়সন্ধিকালীন ছেলে মেয়েরা আমাদের ক্লিনিকে আসতে পারবে এবং তাদের কথা মন খুলে বলতে পারবে। আমাদের কাউন্সিলর নিয়োজিত আছে, সেখানে তারা কাউন্সিলিং সেবা পাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর, এবং যার যে প্রয়োজনটা মানে সেই সেবাগুলো পাবে। এ পর্যায়ে যেটা আমি জানতে চাই, যেহেতু 11 জুলাই সারা বিশ্বব্যাপী পালিত হলো এই দিবস, এবারের প্রতিপাদ্যটা আসলে কি ছিল? প্রতি বছরই তো থাকে, সো এবার আসলে কোন বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস করা হয়েছে? এবারের গ্লোবালি যদি চিন্তা করি যে এম্পাওয়ারিং ফিউচার জেনারেশনস, এটাই হলো প্রতিপাদ্য। আচ্ছা, আর বলা হয়েছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যান্ড পপুলেশন ট্রেন্ডস, এটাকে মাথায় রেখে মানে কি করে ফিউচার জেনারেশনকে
আমরা এম্পাওয়ার করতে পারি, ডেফিনেটলি ইয়ং পিপলদের কথা আরো বলা বেটার হয়েছে। কিছু দেয়া যায়। হ্যাঁ, তবে বাংলাদেশ সরকার কিন্তু একটা প্রতিবদ্ধ নিয়েছে আমাদের দেশের জন্য। আচ্ছা। সেটা হলো যে এমব্রেসিং দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ডাটা টুয়ার্ডস এ রেজিলিয়েন্ট অ্যান্ড ইকুইটেবল ফিউচার ফর অল। মানে আমরা বলছি বাংলায় অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করা আচ্ছা। এবং সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়া। সো প্রতিপাদ্য দেখেই বোঝা যাচ্ছে যে আসলে দুটো বিষয়, গ্লোবালি বলছে যে এম্পাওয়ারিং ফিউচার জেনারেশন, আর আমরা বলছি যে একটা ডাটা জেনারেশনের উপর কিন্তু একটা জোর দেওয়া হয়েছে, তথ্য প্রযুক্তির উপরে। এবং ডাটার উপরে নির্ভর করে সমস্ত ভবিষ্যৎ। Exactly. ধরেন আমি যে ডাটা জেনারেট করছি সেটা কি ইনক্লুসিভ ডাটা, মানে কোনো জনগোষ্ঠী সেই ডাটা থেকে বাদ পড়ে গেল কিনা। এটা হতে পারে ইয়াং পিপল, হতে পারে উইমেন ফোকস, হতে পারে ইয়াং গার্লস, হতে পারে যে ইন্ডিজিনিয়াস পিপল, অথবা মানে আমাদের সমাজে কিন্তু ডিফারেন্ট মানে সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে এমন জনগোষ্ঠীও আছে। হ্যাঁ, আমরা যদিও বাংলাদেশ সরকার থার্ড জেন্ডারকে স্বীকৃতি দিয়েছে, এখন এটা মানে ইয়েতে সেন্সাসে আমরা আনছি তাদের সম্পর্কে ডাটা। সো এই ইনক্লুসিভ ডাটা জেনারেশনের কথা বলা হচ্ছে। কেন ডাটা জেনারেশনের কথা বলা হচ্ছে সেটা হলো আমরা বর্তমানের অবস্থা যদি প্রকৃতভাবে না জানতে পারি, তাহলে যে আমরা ভবিষ্যতের যে প্ল্যানটা করব সেটাই কিন্তু ফেক হয়ে যাবে। মানে ইফ দ্যার ইজ এনি ডাটা যেটা নাকি মিস রিপ্রেজেন্টেটিভ ডাটা যদি থাকে, তাহলে আমরা সঠিক পরিকল্পনাটা নিতে পারবো না। সো মানে ভবিষ্যতে যদি আমি মনে করি যে আমার এই উন্নয়নটা করতে হবে, তাহলে আমার প্রপার ডাটা অফ দ্য কারেন্ট মোমেন্ট আমার লাগবে, মানে সেইটার উপরেই বিশেষ করে জোর দেওয়া হয়েছে। কাজে যদি আমরা অন্তর্ভুক্ত হলে উপাত্ত যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলেই আমরা যে ইকুইটির কথা বলছি, যে রেজিলিয়েন্ট ফিউচারের কথা বলছি, সেটা সম্ভব। মানে বেসিক্যালি এটাকেই মূল ফোকাস করা হয়েছে বা থিম হিসেবে, যে বর্তমানে আমরা ডাটাগুলো সব কালেক্ট করব যাতে আমাদের সিদ্ধান্ত নিতে স্টেপ নিতে সুবিধা হয়, মানে সঠিক ডাটা, এবং কাউকে বাদ দেন, নো ওয়ান শুড মানে সবাই এটার মধ্যে ইনক্লুডেড থাকতে হবে, এটাই রাইট। এবং আমার মনে হয় এটা থেকে বেটার একটা আউটপুট হবে। এবং এটা তো আমাদের বাংলাদেশ সরকারের প্রজেক্ট বা তাদের এবারের প্রতিপাদ্য, আগামী বছর পর্যন্ত এটাই করবে। আমি আপনাদের এই যে আপনাদের প্রতিষ্ঠান, এটার একটা ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল একটা অর্গানাইজেশন আছে, সেটা সম্পর্কে একটু শুনতে চাই, যেটা প্রায় 30 বছর আগে 1994 সালের দিকে শুরু হয়েছিল এবং ওই সালটাকে অনেক গুরুত্বপূর্ণ একটা বছর হিসেবে ধরা হয়। আপনার জেনে থাকেন, হ্যাঁ, 1994 সাল থেকে একটা ল্যান্ডমার্ক ইভেন্ট বলা হয়। 1994 সালে কায়রোতে একটা কনফারেন্স হয়েছিল ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো নামটা দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো সংক্ষেপে এটাকে আমরা আইসিপিডি বলি। তো এইখানে মানে কায়রোতে 1994 সালে 179টা দেশ সারা বিশ্বের একমত হয়েছিল যে রিপ্রোডাক্টিভ হেলথের কথা বলবে, মানে ফোকাসটা, যেমন এখনও ফ্যামিলি প্ল্যানিং অবশ্যই ফোকাস করা, কিন্তু ওখানে আন্ডারলাইন করে বলা হয়েছিল সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, মানে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, এই রাইটস ফোকাসড প্রোগ্রাম নেওয়ার কথা বলা হয়েছে, এবং যারা এক্সক্লুডেড আছে তাদেরকে নিয়ে আসার কথা বলা হয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য ল্যান্ডমার্ক ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই কারণে 1994 সালকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বছর হিসেবে ধরা হয়। এবং এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা তখন থেকে শুরু হলো, এখনো পর্যন্ত এটার কাজ চলছে, এবং এই বছর প্রায় 30 বছর উদযাপন হলো এবং সারা বিশ্বব্যাপী পালিত হয়েছে। আপনিও সেখানে ইনভাইটেড ছিলেন, গিয়েছিলেন। সো 30 বছরে আসলে কি ধরনের কাজ তারা করতে পেরেছে সারা বিশ্বব্যাপী? হ্যাঁ, আসলে মানে এটা কনফারেন্সের রেফারেন্স হয়তো আপনি দিচ্ছেন। এটা ফ্যাসিলিটেট করেছিল জাতিসংঘেরই একটি সংস্থা, যেখানে আমার কাজ করার সুযোগ হয়েছিল, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। আপনি তো জানেন জাতিসংঘের বিভিন্ন এজেন্সি আছে, সেখানে ইউএনএফপি ইজ ওয়ান অফ দেম। মানে ইউএনএফপি বেসিক্যালি ডিলস উইথ দ্য পপুলেশন ইস্যুস। সো বাংলাদেশেও এর অফিস আছে, কার্যক্রম আছে, এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশের সরকারের সাথে ইউএনএফপিকে কাজ করে। সো আইসিপিডি 94-এ যে রেজলিউশন আমরা সবাই মিলে নিলাম,
এটা প্রতি 5 বছর অন্তর একটা রিভিউ করা হয়, ICT প্লাস 5, 10, 15, 25, 2019-এ আমরা করেছিলাম। এবারে 30 বছর পর যে আসলে আমরা যেটা করেছি সেটা হলো সেলিব্রেট করা, যে আমরা হোয়াট এভার উই হ্যাভ অ্যাচিভড সেটা সেলিব্রেট করা, এবং চ্যালেঞ্জেস এহেড, মানে আমাদের ভবিষ্যতে আর কি কি চ্যালেঞ্জ আছে সেটা একটু ফোকাস করে বিভিন্ন দেশে সভা হয়েছে। বাংলাদেশেও কিন্তু একটা রিজিয়নাল ইয়ে হয়েছিল গত মে মাসে, হ্যাঁ সভা হয়েছিল। সেটার ফোকাস ছিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের, মানে ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সো যদি আমাকে প্রশ্ন এটা করে থাকেন যে আসলে এই 30 বছর পর আমাদের অবস্থান কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা গ্লোবালি তো অবশ্যই এগিয়েছি, বাংলাদেশও বেশ এগিয়েছে। ধরেন আমাদের মাতৃমৃত্যু হার অনেক কমে গেছে, আমাদের শিশু মৃত্যু হার কমে গেছে, আমাদের যে ফার্টিলিটি রেট এখন একদম মানে কমে এখন রিপ্লেসমেন্ট লেভেলের কাছাকাছি চলে আসছি আমরা। সো আমাদের অর্জন অনেক, আমাদের সাক্ষরতার হার অনেক বেড়েছে। আপনি মহিলাদের অংশগ্রহণ যদি চারিদিকে তাকান এমনি বুঝতে পারবেন যে আমাদের এই উইমেন এম্পাওয়ারমেন্টের দিকটাও অনেক বেড়েছে। সো উই হ্যাভ প্রোগ্রেসড, মানে এলট শব্দটা না বলে আমি বলবো উই হ্যাভ প্রোগ্রেসড মাশাআল্লাহ, ভিজিবলি বলা যায়, হ্যাঁ ভিজিবল, কিন্তু এগেইন ইট নিডস টু বি টোল্ড দ্য মাইলস টু গো, আরো আগে এগোতে হবে, ডেফিনেটলি আরো এগোতে হবে। এবং এটা মানে আমরা আলোচনা করে যেটা মোটামুটি একমত যে আমাদের দেশ বাংলাদেশ কিন্তু এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যুব জনগোষ্ঠী এখন অনেক বেশি, কর্মক্ষম জনগোষ্ঠী, এদেরকে কিভাবে কাজে লাগিয়ে ইকোনমিক রিটার্নটা আমরা নিতে পারি। এবং এই জায়গাটা কিন্তু আপনারাও কাজ করছেন। আপনি যে 5টা এক্সপার্টিসের কথা বলেছিলেন সেখানে কিন্তু 5 নম্বরে রয়েছে স্কিল ডেভেলপমেন্ট, স্কিল এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো আপনারা আসলে বর্তমান বাংলাদেশের যুব যারা রয়েছে বা তরুণ যারা রয়েছে তাদেরকে কি ধরনের প্রোগ্রামের আওতাভুক্ত করে থাকে বা কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম? আমাদের যে সমস্ত প্রোগ্রাম আমরা হাতে নেই, বিশেষ করে আমরা চেষ্টা করি যে আচ্ছা দুটো বিষয়, একটা হচ্ছে লাইফ স্কিলস এডুকেশন দেওয়া, সেই সাথে স্কিলস ট্রেনিং এর কিছু ব্যবস্থা করা যায় কিনা। সো লাইফ স্কিলস এডুকেশন এটা হলো সফট স্কিল, যে আমি কখন আমি না বলতে শিখবো বা কখন আমি হ্যাঁ বলবো কোন বিষয়টাকে। হ্যাঁ, আমি জাস্ট একটা উদাহরণ দিই যে ইয়াং এজে যেমন ছেলে মেয়েরা বড় হয়, মানে ছেলেদের কথা বলি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হয়তো ধূমপান করে, সিগারেট খায়। সো এটা যে ক্ষতিকর এবং তার মধ্যে সেই স্কিলটা নিয়ে আসা না, ইফ ইট ইজ হার্মফুল সো আই হ্যাভ টু সে নো। সো আমরা সেই শিক্ষাটা দিয়ে থাকি, মানে নৈতিকতার একটা জায়গা তৈরি করে। হ্যাঁ, যে আমি এটা মানে আমরা এই শিক্ষাটা দিয়ে থাকি যে ইফ ইট ইজ হার্মফুল ফর ইউ, ফর দ্য সোসাইটি, ফর দ্য ফ্যামিলি, ফর দ্য নেশন, তাহলে সে নো। আচ্ছা আচ্ছা। মানে আরেকটা কথা বলি, যেমন ধরেন আমাদের দেশে এখনো শব্দটা বাল্য বিয়ে না বলে শিশু বিয়ে হচ্ছে। হ্যাঁ, মানে 18-র আগে বিয়ে হওয়া মানে তো শিশু বিয়ে, শব্দ ব্যবহার করলেন, চাইল্ড ম্যারেজ শব্দটা যদি বাংলা বলি। সো মানে হাউ টু সে নো টু দ্য চাইল্ড ম্যারেজ, আচ্ছা, এটাও আমরা শেখানোর চেষ্টা করছি, গার্লসদেরকে ইনভলভ করে, শুধু গার্লসদের না, মানে বয়েজদেরকে সাথে নেওয়া, কেননা বিয়ে তো শুধুমাত্র গার্লরা করে না, সাথে বয় আসে, যে ছেলে হয়তো উপযুক্ত হয়েছে, 21 বছর বয়স হয়েছে, সে চেক করবে যে মানে ছেলে এবং মেয়ে উভয়কে একত্রিত করে আপনারা একটা শিক্ষা ব্যবস্থা করে থাকেন। প্যারেন্টসদেরকেও, প্যারেন্টস, টিচার্স এন্ড কমিউনিটি লিডার্স, মানে যারা এটার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে নিয়ে কাজটা করতে চায়। হ্যাঁ, মানে ওরিয়েন্টেশনটা শুধুমাত্র ছেলে বা মেয়েকে দিয়ে ছেড়ে দিলে হবে না, কাজেই মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ইনফ্যাক্ট। সো বিগিনস অ্যাট হোম যদি হয়, আমার মানে পরিবারে যারা আছে, আমি বাবা হিসেবে আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি, আমার মধ্যে সে বোধোদয় হওয়া উচিত যে না, এটা আমি ভুল করছি। এটাই আসলে কথা, এই বোধোদয় সবারই হওয়া উচিত এবং আপনারা খুব দারুণভাবে কাজ করছেন। আমি খুবই ইমপ্রেস হলাম যে আপনাদের সবগুলো তথ্যপাথ্য দেখে। সো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। অনেক ভালো লাগলো আজকে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, অনেক শুভকামনা।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।